আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম। শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা। পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই, মন্তব্য ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের। বাণিজ্য যুদ্ধ এড়ালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, 15% শুল্ক চুক্তি সই। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত 63। এই ছিল শিরোনাম। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এ সিদ্ধান্ত এসেছে 5 দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে 2 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সোমবার সকালে কুয়ালালামপুরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থাম ওয়েচা আচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠকে বসেন। বৈঠকটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন সেরি পেরদানাতে অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের আগ মুহূর্তেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়ার কর্মকাণ্ডের সৎ উদ্দেশ্য নেই। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক সেনা নিয়ে হামলা চালিয়েছে। উভয় পক্ষই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করেছে। চলমান সহিংসতায় অন্তত 35 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দশক ধরে চলা সীমান্ত বিরোধ এবারই সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছিল। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। চিদম্বরম বলেন, ভারতের পার্লামেন্টে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের আগে পেহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি চিদম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল এমন কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, মোদী সরকার বলছে না যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কি তদন্ত করেছে, তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে, তারা কোথা থেকে এসেছে, কতটুকু জানা যাচ্ছে তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? তাদের পাকিস্তান থেকে আসার কোনো প্রমাণ নেই। চিদম্বরম আরও বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে সরকার গোপন করেছে। তার ভাষায়, আমিও কলামে লিখেছি, যে কোনো যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু খুইয়েছে, সেটা খোলাখুলিভাবে বলুন। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটাই স্বাভাবিক। আমি মনে করি সরকারের অপারেশন সিন্দুর ঘিরে একটা মোটা পর্দা টানতে যাচ্ছে, সেটা চলবে না। চিদম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন? তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের মন্দির, সেখানে বিতর্ক চলুক না কেন? প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, নানা জনসভায়ও বক্তব্য রাখছেন। তিনি আরও বলেন, সরকার হয়তো অস্বস্তিতে পড়তে পারে যদি প্রশ্ন ওঠে যুদ্ধবিরতির ঘোষণা কিভাবে এলো। প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, সত্যি কথা বলতে কি, যুদ্ধবিরতির ঘোষণা তো ভারত সরকার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বেশিরভাগ ইউরোপীয় পণ্যের উপর 15% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্ব ঘোষিত শুল্ক হারের তুলনায় অর্ধেক। আগে ইউরোপীয় ইউনিয়নের উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এ চুক্তির মধ্যে দিয়ে দুই মিত্রপক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিশ্বে যে বাণিজ্য হয় তার প্রায় 1/3 এই দেশ ও জোটের মধ্যে হয়ে থাকে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন 1 ঘন্টা ধরে, এরপর স্কটল্যান্ডের পশ্চিম
পশ্চিমে ট্রাম্পের বিলাসবহুল গলফ কোর্সে এই চুক্তির ঘোষণা দেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার প্রশংসা করেন। এই পরিকল্পনার আওতায় তারা যুক্তরাষ্ট্রের প্রায় $600 বিলিয়ন বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ আরও বেশি বাড়বে। ট্রাম্প বলেন, এই চুক্তি গত সপ্তাহে জাপানের সঙ্গে সই হওয়া $55,000 কোটি চুক্তিকেও ছাড়িয়ে গেছে। তার আশা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতি যে অন্যায্য আচরণ করা হয়েছে, এই চুক্তির মধ্যে দিয়ে তার অবসান ঘটবে। ভন ডার লেন বলেন, বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, আর এটা অনেক বড় ব্যাপার। এটি স্থিতিশীলতা আনবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘোষিত বিশেষ মানবিক যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান সাধারণ মানুষ। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গাজায় আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয়। দাবি করা হয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানবিক সহায়তা সহজ করার লক্ষ্যে। তবে বাস্তবে এই সময়ের মধ্যেই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত ওষুধ ও খাদ্যবাহী যানবাহনের জন্য নির্দিষ্ট রুট খোলা রাখার কথা জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে মিশরের রাষ্ট্রায়ত্ত আল কাহেরা নিউজ টিভি জানায়, রোববার থেকে মিশরের সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী গাড়ির বহর যাত্রা শুরু করেছে। এছাড়া ইসরায়েল আকাশপথেও ত্রাণ সরবরাহ শুরু করেছে বলে জানায়। তবে জাতিসংঘ অভিযোগ করেছে, ইসরায়েল প্রয়োজনীয় সংখ্যক ত্রাণ রুট চালু করছে না, ফলে সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতিসংঘ বলেছে, ত্রাণ সরবরাহের পরিমাণ কিছুটা বাড়ানো গেলেও তা মোটেই পর্যাপ্ত নয়। গত মার্চে ইসরায়েল গাজার সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিলে সেখানে চরম খাদ্য সংকট দেখা দেয়। মে মাসে সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হলেও কঠোর শর্ত আরোপ করা হয়। ইসরায়েল দাবি করছে, গাজায় দুর্ভিক্ষ নেই এবং তারা হামাসকে চাপ দেওয়ার কৌশল হিসেবে কিছুদিন ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল। ইসরায়েল আরও বলছে, ত্রাণ রয়েছে যথেষ্ট পরিমাণে, বরং জাতিসংঘ তা সঠিকভাবে বিতরণ করতে পারছে না। তবে জাতিসংঘ এই দাবিকে অস্বীকার করে বলেছে, ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও তারা যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের আজকের বিষয় ছিল এই পর্যন্তই। আগামীকাল আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।